নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে মূলত আগামী এসএলএসটি পড়াশোনা কিভাবে করতে হবে সেটা আলোচনা করব। এবং এখানে দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্টের একটা চার্ট রয়েছে। চার্টের মাধ্যমে আমাদের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো কভার করতে হবে, এবং যেটা মনে রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের তো শুধু পড়লে বা শুধু এমসিকিউ মুখস্থ করলে হবে না, এখানে আরও কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। তো তার জন্য এই চার্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তো যেমন ধরুন, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার প্রবণতাটা খুব বেশি। বিভিন্ন ধরনের রোগ এবং সেটা সৃষ্টির কারণ কী, যেমন সিলিকোসিস। সিলিকোসিস ফুসফুসে সিলিকা বা বালির কণা জমতে থাকার ফলে হয়। অ্যানথ্রাকোসিস, কয়লা খনি অঞ্চলে শ্রমিকদের কয়লার গুঁড়ো জমে হয়। ঠিক আছে। তো ব্ল্যাক লাং ডিজিজ, কার্বন কণা জমে ব্ল্যাক লাং ডিজিজ হয়। টোবাকোসিস, তামাকের গুঁড়ো জমে হয়। তো এইগুলো আমাদেরকে কিন্তু একটু এরকম চার্টের মাধ্যমে করতে হবে। এছাড়া কিছু দূষক পদার্থ রয়েছে। দূষক পদার্থগুলো থেকে কী ধরনের রোগ হয়, এগুলোর থেকে প্রশ্ন হয় প্রচুর। আপনারা জানেন পারদ থেকে মিনামাটা রোগ হয় পারদের জন্য। সীসা থেকে ডিসলেক্সিয়া হয়। ফানকোটি সিনড্রোম এগুলো কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ, এবং দেখবেন বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই এসেছে। ক্যাডমিয়াম থেকে হাইপারটেনশন, আর্টিওস্ক্লেরোসিস, অস্থি ছিদ্র হয়ে যায়, বৃক্কে পাথর ক্যাডমিয়াম থেকে হয়। আর্সেনিক থেকে আমরা জানি ব্ল্যাকফুট ডিজিজ হয়। ঠিক আছে, দীর্ঘ সময়ের সমস্যাতে এটা হয়। ফ্লোরাইড থেকে ফ্লুরোসিস হয়। কোবাল্ট থেকে বধিরতা, উচ্চচাপ, হাড়ের বিকৃতি হয়। প্ললিক ক্লোরিনেটেজ বাইফিনাইল, ভ্রূণের বৃদ্ধি, শিশুদের বৃদ্ধি ব্যবহৃত হয়। নাইট্রেট থেকে নীল শিশু উপসর্গ দেখতে পাওয়া যায়। ব্লু বেবি সিনড্রোম যেটাকে বলা হয়, ব্লু বেবি সিনড্রোম নাইট্রেট দূষণের ফলে হয়। এখান থেকে দেখবেন একটা প্রশ্ন কিন্তু খুব সম্ভাবনা আছে আসার। তো এগুলো একটু দেখে নিলেন। এছাড়া এই জায়গা থেকে আইন, যেগুলো আমাদের পরিবেশ সংক্রান্ত আইন আছে, সেই আইনগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। খনি আইন 1957 সালে হয়েছিল। দাহ্য পদার্থ সংক্রান্ত আইন 1952 সালে। কারখানা সংক্রান্ত 1948। যানবাহন আইন 1939। পেট্রোলিয়াম আইন 34। চুল্লি আইন 1923। বিস্ফোরক আইন 1884। ওরিয়েন্টাল গ্যাস কোম্পানি আইন 1857। বন্যপ্রাণী সুরক্ষা আইন এই জায়গা থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সাল। স্টকহোম সম্মেলন হচ্ছে, এবং এর পরেই বা আমরা মনে রাখতে পারি যে রামসার কনভেনশন হয়েছিল, ঠিক তার পরের বছরই বন্যপ্রাণী আইন সুরক্ষা আইন এসেছিল। রামসার কনভেনশন হয়েছিল 1971 সালে, পরের বছর 72-এ বন্যপ্রাণী সুরক্ষা আইন। জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন এসেছিল 1974-এ, ঠিক 2 বছর পর। বন সংরক্ষণ আইন 1980 সালে আসে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন 1981 সালে। পরিবেশ সুরক্ষা আইন 1986। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984-তে, এবং ঠিক তার পরেই পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য, সম্পূর্ণ পরিবেশের সুরক্ষা দেওয়ার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ আইন কিন্তু নিয়ে আসা হয়। তো এই প্রত্যেকটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এই জায়গাকে কিন্তু কোনো কিছু মিস করবেন না, এবং প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। এবার এটা মনে রাখার কিন্তু সহজ কিছু পদ্ধতি আছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জীব বৈচিত্র্য আইন 2002 সাল। এখানে পরপর দেখুন এই আইনগুলো আছে। বন্য প্রাণী, প্রথম হচ্ছে বন্য প্রাণী সুরক্ষা আইন। এটা কিভাবে মনে রাখবেন? ধরুন এখানে একটা বন্য প্রাণী আঁকলেন, নিজের মতো করে আঁকলেন যে প্রাণীটা জল খাচ্ছে। জল কেন জল? কারণ এরপরেই কিন্তু জলাশয়ে জল দূষণ প্রতিরোধ আইন। তো বন্য প্রাণীটা কিন্তু এখানে জল খেতে এসেছে, জলাশয়ে জল খাচ্ছে, তাহলে বন্যপ্রাণী আইন 72-তে হলো। তারপরে জলাশয় রয়েছে, জলাশয় মানে জলাশয় থেকে জল দূষণ প্রতিরোধ আইন, যেটা 74-এ আসছে। জল দূষণের পরে আসছে বন সংরক্ষণ আইন। এখানে কিছু গাছপালা এঁকে নিলেন। ঠিক আছে, এটা মনে হতে পারে খুব হাস্যকর, বা এটা আর এমন কি ব্যাপার, কিন্তু এটাই দেখবেন পরীক্ষার সময় যখন খুব কনফিউশন হয়ে যায়, কনফিউজ সিচুয়েশান তৈরি হয়ে যায়, তখন কিন্তু এইগুলোই আমাদেরকে সাহায্য করে মনে রাখার জন্য। তো এটা এখানে জঙ্গল করে দিলেন, তাহলে বন সংরক্ষণ আইন, যেটা হয়েছিল 1980-তে। তারপরে দেখুন বায়ু দূষণ। তো বনের পরে এখানে বায়ু প্রবাহিত হচ্ছে, এরকম একটা চিহ্ন করে দিলেন। তাহলে এটা মনে পড়ে গেল যে তারপরে 81-এ বায়ু দূষণ আইনটা এসেছিল, বা এরপরে বায়ু দূষণ আইনটা এসেছিল। তারপরে হচ্ছে পরিবেশ সুরক্ষা আইন। ঠিক আছে,
তো পরিবেশ সুরক্ষাটা মনে রাখার যেটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা মনে রাখতে হবে 1984-এ হয়েছিল 2 আর 3 ডিসেম্বর। তারপরে পরেই ভোপাল দুর্ঘটনাকে মাথায় রেখে সম্পূর্ণভাবে পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য একটা আইন মোস্ট ইম্পর্ট্যান্ট এটা নিয়ে আসা হয়। এবং সবার শেষে আসছে জীব বৈচিত্র্য আইন 2002 সালে, বায়োডাইভার্সিটি অ্যাক্ট, এবং অ্যাটমিক এনার্জি আইন এসেছিল 1962-তে, শক্তি সংরক্ষণ আইন 2001 এবং লাস্ট 2002-তে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এইভাবে কিন্তু আমরা এই জায়গাগুলোকে মনে রাখবো এবং পড়বো, চর্চা করব। এবার দেখুন পরিবেশ সংগঠিত কিছু সংস্থার নাম, কিছু সংস্থা তাদের ফুল ফর্ম, IUCN এবং তাদের সদর দপ্তর কোথায় আছে এগুলো কিন্তু আবারও মোস্ট ইম্পর্ট্যান্ট। IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, IUCN এটা সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে কিন্তু IUCN রয়েছে। এ কী করে? IUCN থেকে রেড লিস্ট প্রকাশ করা হয় যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ICSU ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক ইউনিয়ন, প্যারিস ফ্রান্সে রয়েছে। ইউনেস্কো প্যারিস ফ্রান্সে রয়েছে। তো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো আমরা জানি, ফুল ফর্মগুলো এখানে মনে রাখতে হবে, আমি সবটা এখানে বলছি না, এগুলো আপনারা করে নেবেন। এবার আমি চলে আসব মে থেকে যে ক্লাসগুলো শুরু হবে, সেই ক্লাস কিভাবে হবে, কিভাবে নেওয়া হবে সেইগুলো আমি একটু কিন্তু এখানে দেখাবো। দেখুন ক্লাস রাখা হয়েছে প্রত্যেক দিন, অর্থাৎ সোম থেকে শুক্র পাঁচটা ক্লাস হবে এবং 4টে পরপর 4 দিন কিন্তু 9 to 12-এর জন্য ক্লাস, এবং শুধুমাত্র 11-12-এর জন্য সেই ক্লাসটা রাখা হয়েছে ফ্রাইডেতে। এবার এই 5টা করে ক্লাস প্রত্যেক দিন হলো, একটা সিলেবাস কভার করতে দেখুন মাত্র 13 দিনের মধ্যে কিন্তু আমরা, মানে 13 তারিখের মধ্যে, 13 দিন নয়, তারিখের মধ্যে আমরা কিন্তু সিলেবাসটা কভার করে ফেলছি জিওটেকটনিকের 9, 10, 11, 12 বোথ। তারপরেই কিন্তু একটা মেগা টেস্ট নেওয়া হচ্ছে। তার মানে কি ভেতরে টেস্ট নেওয়া হচ্ছে? না, টেস্ট কিন্তু প্রত্যেক দিন চলছে, মক টেস্ট প্রত্যেক দিন চলছে। মক টেস্ট যেদিন পড়া হলো, 1 তারিখে আর্থ ক্লাস পড়ানো হলো, 2 তারিখের মধ্যে কিন্তু এই টেস্টটা নেওয়া হচ্ছে। একটা দিন সময় দেওয়া হচ্ছে এটা নিয়ে চর্চা করা, পড়ার, এবং তারপরের দিনই কিন্তু এটার উপর মক টেস্ট। তারপরের দিন আবার কন্টিনেন্টাল ড্রিফটের উপর মক টেস্ট, আবার 5 তারিখে রক্স পড়ানো হচ্ছে, তার 6 তারিখে। এইভাবে টপিক ওয়াইজ প্রত্যেক দিন মক টেস্ট চলবে এবং আলটিমেটলি পুরো সিলেবাসটা কভার হওয়ার পর তারপরে কিন্তু একটা ফুল লেন্থ টেস্ট হবে। এইভাবে জিও মরফোলজিটাও কিন্তু আমরা কভার করে ফেলছি এই মাসের মধ্যেই। তো এই পদ্ধতিতে আমরা যখন পড়াশোনা করব তখন কিন্তু আমাদের প্রপার স্টাডি হবে এবং তার সাথে সাথে আমরা সিলেবাসটা খুব সহজে কভার করতে পারবো এবং সেটাকে রিভিশন করতে পারবো, চর্চা করতে পারবো। মক টেস্ট দেওয়ার মাধ্যমে আমাদের ভুলভ্রান্তিগুলো ধরা পড়বে, কোথায় খামতি আছে, ঘাটতি আছে। তো এই পদ্ধতিতে আমাদের চলতে হবে। এবার তার সাথে সাথে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসকাশন, ডেইলি ডিসকাশন। আমরা যদি প্রত্যেক দিন কোয়েশ্চেন আনসার ডিসকাস করি, কোয়েশ্চেন আনসার আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের পড়াশোনাটা কিন্তু অনেক বেশি সহজে আমরা করতে পারছি, অনেক বেশি মনে রাখতে পারছি এবং অনেক বেশি এগিয়ে যেতে পারছি। তো প্রত্যেক দিন, যেমন ধরুন আর্থ ক্লাস পড়ানো হলো 1 তারিখে, এই দিন অথবা এর পরের দিন দুপুরে বা সন্ধ্যায় বা রাত্রে আলাদা আলাদা ব্যাচ থাকবে। যার যখন সুবিধা হবে তিনি সেই মুহূর্তে তখন কিন্তু এটা করে নিতে পারবেন, ডিসকাশন করে নিতে পারবেন। এই টপিকের উপর কোশ্চেন আনসার আলোচনা করলেন 5 জন, 10 জন, 20 জন, যতজন সম্ভব স্টুডেন্ট এসে তারা গ্রুপ স্টাডি করলেন। এটা মোস্ট এফেক্টিভ মেথড অফ স্টাডি। তো এইভাবে পড়াশোনা করবেন, এইভাবে ইনভলভ থাকবেন এবং এর পরের যে সমস্ত মাসে কোন মাসে কী আর পড়ানো হবে, কীভাবে সিলেবাস কভার করানো হবে, সেগুলো কিন্তু আমি এখানে আলোচনা করে দেব। মোটামুটি আমি এখানে দেখালাম। আপনারা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা সরাসরি যোগাযোগ করে নেবেন, নিচে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করে নেবেন। সেখানে আমি আপনাদের যাবতীয় আরও সমস্ত ডিটেলস দিয়ে দেবো। 1 মে থেকে এখানে দেখতেই পাচ্ছেন ক্লাসটা কিন্তু রেগুলার যেটা ক্লাস সেটা 1 মে থেকে শুরু হবে। তো এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।